তো আমি তোমাদের বইয়ে যতটুকু আছে তার থেকে একটু বেশি আলোচনা করব। তো আমার এই আলোচনা থেকে তোমাদের কাছে বেশি কিছু জিনিসপত্র পরিষ্কার হয়ে যাবে, যেমন আহ, বিভব বিভব পার্থক্য, সেখান থেকে তড়িৎ প্রবাহ, চার্জ, এই সব কিছু একেবারে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই বিষয়গুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে, বুঝতে পারবে, এবং তোমাদের বাসা বাড়িতে যে কারেন্টের লাইন আছে সেগুলো অ্যাকচুয়ালি কী ধরনের কারেন্ট, এই বিষয়গুলো নিয়ে তোমাদের একটা কনসেপ্ট তৈরি হবে। এগুলো তোমরা যে কাউকে ব্যাখ্যা করে বলতে পারবে। প্রথমে তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে চার্জ কী জিনিস। তোমাদের আমি বিভিন্ন ক্লাসে, যারা ক্লাস 7-এ আমার তোমাদের বিজ্ঞান পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম চার্জ বা আধান। আধান এটা কি জিনিস? ইংলিশে বলে চার্জ, বানানটা হলো এরকম। চার্জ। এখন কিছু কিছু শব্দ আছে আমাদের বিজ্ঞানে যে এমন অবস্থা তৈরি হয়েছে যে বাংলা ইংরেজি নাই, সবগুলো চলে। তোমাদের লেখা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? একটু বলো দেখি, লেখাগুলো ঠিকঠাক পড়া যাচ্ছে স্পষ্টভাবে? লেখা বোঝা যাচ্ছে তো, তাই না? আমার বিশ্বাস যে তোমরা লেখা বুঝতেছো। তোমরা একটু আমাকে এই ক্লাসের ফাঁকে ফাঁকে একটু করে রেসপন্স করলে ভালো হয়, মানে আমাকে আমাকে ফিডব্যাক দিলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, ওকে। রায়হান বলেছে হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা চার্জের সংজ্ঞা শিখেছিলাম। চার্জের সংজ্ঞা কি শিখেছিলাম? চার্জের সংজ্ঞা শিখেছিলাম। আমি আবার রিপিট করি তোমাদের, যদিও আমি একবার লিখে দিছি, বলেছি, আবার রিপিট করি যে বস্তু কণার মৌলিক ধর্ম যার গতিতে স্থিতিতে তড়িৎ ক্ষেত্র এবং গতিতে তড়িৎ ও চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ক্ষেত্র তৈরি হয়। খুব সংক্ষিপ্তভাবে বললাম, তোমাদের হয়তো বিস্তারিত আরও আছে তোমাদের কাছে। তোমাদের মনে হয় অনেকেই এই গ্রুপটা হয়তো খুঁজে পাচ্ছে না, আমার মনে হচ্ছে আর কি। আমি তোমাদের মেসেঞ্জার যে গ্রুপ ছিল সেখানে লিঙ্কটা একটু পোস্ট করে দিই। তাহলে তোমাদের অনেকে হয়তো খুঁজে পেতে সুবিধা হবে। যারা দেখতে পাবে না তারা এখান থেকে দেখতে পাবে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি অলরেডি তোমাদের এটা বিভিন্ন ক্লাসে, ক্লাস 7 অলরেডি বলেছি যে এখানে তাহলে দুইটা জিনিস আছে, যে চার্জ কোনো জায়গায় স্থির থাকলে সেখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। তো তড়িৎ ক্ষেত্র কী জিনিস? তড়িৎ ক্ষেত্র কাকে বলে? ধরো ধরো একটা বস্তু যার মধ্যে কিছু পজিটিভ চার্জ আছে। এখন কোন একটা বস্তুতে পজিটিভ চার্জ কিভাবে তৈরি হয়, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পজিটিভ চার্জ একটা বস্তুতে কীভাবে তৈরি হয়, তোমরা এর আগের চ্যাপ্টারগুলো, বিশেষ করে আগের চ্যাপ্টারগুলোতে পরমাণুর গঠন নামে একটা চ্যাপ্টার ছিল, দেখো পরমাণুর গঠন একটা চ্যাপ্টার ছিল, সেখান থেকে চার্জ বা আধান এটা কী জিনিস এটার সংজ্ঞা তোমরা অলরেডি শিখেছ। এবং আমি ক্লাস 7-এও তোমাদের এটা শেখানোর চেষ্টা করেছি কীভাবে হয়। ধরো কোন একটা পরমাণু, তোমরা জানো পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ, তাই না? পরমাণু চার্জ নিরপেক্ষ, তার মানে একটা পরমাণুতে
পরমাণু চার্জ নিরপেক্ষতার মানে হলো একটা পরমাণুতে ধনাত্মক চার্জ, পরমাণুতে কি থাকে, ধনাত্মক চার্জ, চার্জ সমান সমান ঋণাত্মক চার্জ। এগুলো তোমরা জানো। তার মানে একটা পরমাণুতে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান থাকে, ইকুয়াল থাকে। এখন যদি কোনো পরমাণু থেকে, ধরো যে কোনো একটা পরমাণু থেকে যদি আমরা একটা ইলেকট্রন বের করে ফেলি, একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়, তার মানে একটা পজিটিভ আয়ন, মনে করো সাপোজ আমি এটা এভাবে লিখি, একটা উদাহরণ দিয়ে বললে ভালো হয় সাপোজ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো মনে করো একটা সোডিয়াম পরমাণু, এটা থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেটা হবে হচ্ছে এটা সোডিয়াম আয়ন প্লাস একটা ইলেকট্রন। তার মানে আমি যখন এইখানে একটা ধনাত্মক চার্জের একটা বস্তু দেখানোর চেষ্টা করেছি, তার মানে হলো এইখানে যে পরমাণুগুলো আছে তাদের সবার ইলেকট্রনের সংখ্যা কম আছে, তার মানে তুলনামূলকভাবে সেখানে পজিটিভ চার্জ বেশি আছে। ঠিক আছে, ঠিক উল্টা করে বলতে পারি। মনে করো কোনো একটা পরমাণু, ধরো ক্লোরিন পরমাণু, তার সাথে যদি একটা ইলেকট্রন আমি যোগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে ক্লোরিন আয়ন, এবং সেটা নেগেটিভ আয়ন হয়। অলরেডি তোমরা এর আগের আলোচনাগুলো থেকে তোমাদের, মানে এই আগের অধ্যায়গুলো থেকে তোমাদের এই বিষয়গুলো জানা থাকার কথা, যার কারণে আমি পরবর্তী ধাপে যাচ্ছি। তার মানে হলো, বুঝতে পারতেছো, পজিটিভ চার্জযুক্ত কোনো একটা বস্তু, তার মানেই হলো যে সেখানে ধনাত্মক চার্জের পরিমাণ বেশি আছে তুলনামূলকভাবে। যদি এরকম একটা পজিটিভ চার্জের একটা বস্তু হয়, তাহলে সে তার চারপাশে একটা প্রভাব বিস্তার করবে, প্রভাব থাকবে। প্রভাব মানে কি? প্রভাব মানে হলো যে এর চারপাশে যদি আমরা আর একটা পজিটিভ চার্জকে নিয়ে গেলে সে একটা বিকর্ষণ বল ফিল করবে, অথবা যদি আমরা এর পাশে যদি আরেকটা নেগেটিভ চার্জ নিয়ে যাই, তাহলে সে একটা আকর্ষণ ফিল করবে। মানে হলো, ধরো এই যে আমরা এই ডট 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 দিয়ে যে তারা যে একটা ক্ষেত্র বোঝানোর চেষ্টা করতেছি, যে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা হলো এরকম। তোমরা সংজ্ঞাটা একটু লিখে দিই, দেখো। তড়িৎ ক্ষেত্র কি সংজ্ঞা? কোনো চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে, কোনো চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব মানে হলো আকর্ষণ বা বিকর্ষণ বিরাজ করে, তাকে তড়িৎ ক্ষেত্র বলে। কি বললাম? খুবই সহজ একটা সংজ্ঞা, দেখো, যে কোনো চার্জের চারপাশে, ধরো এটা একটা চার্জ, এই চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব মানে কি? প্রভাব মানে হলো ইনফ্লুয়েন্স মানে ফোর্স, মানে আকর্ষণ বলও হতে পারে অথবা বিকর্ষণও হতে পারে। সেখানে নেগেটিভ বা পজিটিভ চার্জের প্রকৃতি ভিন্ন ভিন্ন থেকে সেখানে আকর্ষণ বিকর্ষণ দুই হতে পারে, বিরাজ করে, তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আমরা তড়িৎ ক্ষেত্রের ইংলিশে এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে এটা একটা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। তো ফিল্ড বলতে আমরা কি বুঝি? আমরা বলি অনেক সময় যে আমার ফিল্ড ভালো না, এটা তার ফিল্ড, এটা আমার ফিল্ড না। অনেক সময় বলি যে ডাক্তারদের একটা নিজস্ব ফিল্ড আছে, শিক্ষকদের একটা নিজস্ব ফিল্ড আছে, ইঞ্জিনিয়ারদের একটা ফিল্ড আছে। ফিল্ড বলতে একটা পরিসর বোঝায়, যেমন আমি যদি বলি যে আমাদের রাজশাহী
যে সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের যে মেয়র, এই মেয়রের একটা ফিল্ড আছে। সে ফিল্ডটা কতটুকু? এই যে আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে যে অঞ্চলটা, এটা হলো কিন্তু তার একটা ফিল্ড, তার একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে তার একটা প্রভাব থাকে, তার একটা ক্ষমতা থাকে, তার একটা দাপট থাকে, তার একটা ফোর্স থাকে, যে হ্যাঁ সেই এই এরিয়ার মধ্যে যে কোনো কিছু করতে পারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমি সেটাই বলছিলাম যে যে অঞ্চল জুড়ে তার প্রভাবটা থাকে সেটাই হলো তার ফিল্ড। মনে করো যেমন যেটা বলছিলাম, সিটি কর্পোরেশনের মেয়রের পুরো প্রভাবটা থাকে তার সেই অঞ্চল, তার সিটি কর্পোরেশনের পুরো এরিয়া জুড়ে, সুতরাং এটাই হলো তার ফিল্ড। এখন এই অঞ্চলের মধ্যে অন্য একটা চার্জ নিয়ে গেলে সে একটা আকর্ষণ বা বিকর্ষণ ফিল করবে, ঠিক আছে। এর মধ্যে আমি আরেকটা অন্য একটা চার্জকে নিয়ে গেলে সে আকর্ষণ বা বিকর্ষণ ফিল করবে। এখন এখান থেকে আমাদের কথাবার্তা শুরু। তো এখন যদি এমন হয় যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আমি অন্য আরেকটা চার্জকে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে সেখানে? অ্যাকচুয়ালি সেখান থেকে মূলত বিভবের জন্ম হয়। ধরো মনে করো আমরা যদি এখানে আরেকটা পজিটিভ চার্জ রাখি, এই তড়িৎ ক্ষেত্রের কাছে নিয়ে আসি বা নিয়ে আসতে চাই, ধরো আমি এভাবে বলি, ধরো মনে করো একটা পজিটিভ চার্জ আমি এর কাছে নিয়ে যেতে চাচ্ছি, আমি আর একটা পজিটিভ চার্জ এখানে নিয়ে যেতে চাই। তাহলে দেখো যখন আমি কাছে নিয়ে যেতে চাইবো তখন আস্তে 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 একটা করে বিকর্ষণ বল আমরা অনুভব করবো। বিকর্ষণ বল অনুভব করবো, তাহলে আমি যদি এই কাছে নিয়ে যেতে চাই তাহলে আমাকে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু এখানে একটা কাজ করতে হবে। মানে আমাকে বাহির থেকে একটা ফোর্স দিয়ে বা বাহিরের কাউকে এখানে একটা কাজ করে এই চার্জটাকে এখানে নিয়ে যেতে, আপনি কিন্তু এখানে যাবে না, কোনো চার্জই কিন্তু এখানে আপনি এই জায়গা থেকে এর কাছে যাবে না। সুতরাং এখানে তোমাদের এই একটা কাজ করতে হবে। সো এই কাজ যে করা হয় সেই কাজটা থেকে মূলত আমাদের বিভবের জন্ম হয় আর কি। এই যে বিভবের ব্যাপারটা একটু আমি আরেকটু উদাহরণ দিয়ে পরিষ্কার করব, আগে সংজ্ঞাটা আগে লিখি, সেটা তারপরে দেখা ক্লিয়ার হবে। তড়িৎ বিভব কি বলে দেখো, তোমাদের অনেকের আমার মনে হয় যে এই ক্লাসটা করা আছে, যার কারণে তোমাদের হয়তো বা অনেকের, যারা বিশেষ করে আমার কাছে আগে একটা ব্যাচ করে পড়তো, তাদের আমি এই চ্যাপ্টারটা যতটুকু মনে পড়ে আমি পড়িয়েছিলাম। এখানে আমি ক্লাস 9-এর যখন ক্লাস নিই 10-এর সাথে, তখনও আমি এটা একবার পড়িয়েছিলাম। তোমাদের অনেকের দেখা থাকার কথা, তাদের হয়তো বা একটু রিপিট হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে শুনতে হবে। তো তড়িৎ বিভব কাকে বলবো? এটাকে ইংলিশে বলে ইলেকট্রিক পটেনশিয়াল। তোমাদের ইংরেজি টার্মগুলো একটু মুখস্থ করে ফেললে ভালো হতে পারে। ইলেকট্রিক পটেনশিয়াল, এটা কি বলবো তাহলে দেখো, যে তড়িৎ ক্ষেত্রের বাহির থেকে একক পরিমাণ চার্জ, একক পরিমাণ মানে কি? 1 কুলম, 1 কুলম। চার্জের একক হলো কুলম, ঠিক আছে। আমরা যে চার্জের কথা বলছি, চার্জের একক কুলম। একক পরিমাণ মানে হলো 1 কুলম। 1 কুলমকে সি দ্বারা প্রকাশ করা হয়, কুলমকে সি দ্বারা প্রকাশ করা হয় 1 কুলম। চার্জ ধনাত্মক বলি, সব সংজ্ঞা ধনাত্মক চার্জ দিয়ে, ধনাত্মক চার্জকে এর ভিতরে নিয়ে যেতে যে পরিমাণ কাজ
করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। বিন্দুর বিভব বলে। তোমরা কি লেখা পড়তে পারতেছো? একটু রেসপন্স করলে ভালো হয়। তোমাদের লেখা পড়তে কি কোনো সমস্যা হচ্ছে? একটু দেখো তো। একটু রেসপন্স করো দেখি। আমি যে বোর্ডে যা লিখছি সেগুলো লেখাগুলোকে লেখা পড়া যায়? আচ্ছা, চৈতি বলছে যে লেখা পড়া যায়, একটু বড় হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, জি স্যার, তবে মাঝে মাঝে একটা নয়েস হচ্ছে। আচ্ছা, নয়েস একটু হবে, মানে আসলে সাউন্ড মনে করো লাগানো আছে তো, এটা একটু ধরো সরাসরি মুখ ফেস টু ফেস কথা বললে যেরকম শোনা যায় সেটা হবে না আর কি। হ্যাঁ, একটু ধরো টেকনোলজির যেমন সুবিধা আছে সাথে সাথে একটু অসুবিধাও আছে, কিছু না কিছু সমস্যা থাকবেই। আর ধরো আমি যেই মাইক্রোফোন ব্যবহার করতেছি এটা খুব কম দামের একটা মাইক্রোফোন, এটা লাখ টাকা দামেরও আছে। ধরো বিশেষ করে যারা টেলিভিশন চ্যানেল চালায় কিংবা যারা বড় বড় প্রোগ্রামগুলো চালায় তারা কিন্তু লাখ লাখ টাকা দামের মাইক্রোফোনগুলো ইউজ করে, যার কারণে তাদের ওখানে কোনো নয়েজ থাকে না, বা তারা একটা ভালো ক্যামেরা ইউজ করে। আমি তো জাস্ট একটা মোবাইল স্ট্যান্ডের সাথে লাগিয়ে একটা অল্প 100 টাকা দামের একটা মাইক্রোফোন লাগিয়ে দিয়েছি, এইভাবে তোমাদের ক্লাস নিচ্ছি। তো আসলে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তো দেখা যাক তোমাদের সেইটা কাটিয়ে উঠে কতটুকু ইফেক্টিভলি ক্লাস করা যায়। তো একটু এই সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করো কি বলছে, যে তড়িৎ ক্ষেত্রের বাহির থেকে একক পরিমাণ মানে হলো 1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে যেতে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। এখন ধরো আমি মনে করো এই চার্জকে সাধারণত কিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা কিউ লিখেছি কিন্তু এটা 2 না, ইংলিশের 2 না। ধরো আমি কিউ নট পরিমাণ চার্জ মনে করো পজিটিভ চার্জ, এটাকে আমি তড়িৎ ক্ষেত্রের ভিতরে এরকম একটা বিন্দুতে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই বাহির থেকে এই বিন্দুতে নিয়ে আসতে আমার যদি মনে করো ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে এখানে তাহলে এটা হলো চার্জ হলো কিউ, চার্জ হলো কিউ, আর এটা হলো কাজ। আমি তোমাদের যে কথাটা বলেছি সেটা কি, যে বাহির থেকে এই চার্জটাকে ভিতরে নিয়ে যেতে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হবে, তোমাকে কাউকে না কাউকে ঠেলে নিয়ে যেতে হবে, তাই না। এই কাজের পরিমাণটা ধরেছে হচ্ছে ডাব্লিউ, এবং সেখানে চার্জের পরিমাণটা ধরেছে হচ্ছে কিউ নট। তো আমি এই কথাটাকে একটু সাজিয়ে লিখতে পারি এভাবে যে কিউ নট চার্জ নিয়ে যেতে ইত কাজ সমান সমান ধরো ডাব্লিউ। তাহলে একক পরিমাণ মানে 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে ইত কাজ কত হবে, ডাব্লিউ বাই কিউ, তাই না। আমরা সিম্পল একটা ঐকিক নিয়ম থেকে আমরা একটা ফর্মে চলে আসতে পারি। তাহলে আমাদের সংজ্ঞাটা যা ছিল যে 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়, মানে 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে যতটুকু কাজ করতে হলো এই কাজটুকুই কিন্তু অ্যাকচুয়ালি তাহলে বিভব। সুতরাং এখান থেকে বিভব, অতএব বিভব এটাকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত জানো তোমরা বিভবকে ভি দ্বারা প্রকাশ করে, ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ নট। এটা একটা সম্পর্কে একটু মনে রাখতে পারো তোমরা এই ক্লাস 8-এ কাজে না লাগলেও পরবর্তী ক্লাসে কাজে লাগবে আর কি তোমাদের।
আচ্ছা, সেটাই আসলে একটু মনোযোগ দিলেই হবে, তোমাদের বেশি অতটা সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে। আশা করি তোমাদের অন্ততপক্ষে বুঝতে সমস্যা হচ্ছে না। তোমাদের ক্লাসরুমেও তো মনে করো অনেক হইচই হয়, অনেক কথা তোমাদের বুঝতে সমস্যা হয়, এখানে যে নয়েজ আছে আর কি। এখন একটু খেয়াল করো, আমরা এই যে এখান থেকে যে বিভবের সংজ্ঞাটা পেয়েছি, এই সংজ্ঞা এবং সমীকরণ থেকে আমরা একটা বিন্দুর বিভব কম বা বেশি কিভাবে বুঝবো। ধরো আমি এখান থেকে দেখতে পাচ্ছি বিভবের যে সমীকরণ, সেখান থেকে দেখা যাচ্ছে ভি সমান সমান W/Q0। এখন ধরো আমি একটা সেম পরিমাণ চার্জ নিয়ে যাচ্ছি আর কি। এখন কোনো একটা জায়গায় বাহির থেকে নিয়ে যত বেশি পরিমাণে কাজ আমাকে করতে হবে, সেই বিন্দুর বিভব তত বেশি হবে। যত বেশি কাজ করতে হবে, মানে একটা চার্জকে বাহির থেকে ভিতরে নিয়ে যেতে যত বেশি পরিমাণে কাজ আমি করব, তত বেশি পরিমাণে সেই বিন্দুর বিভব তত বেশি হবে। সমীকরণ আমাকে সেটাই বলছে। এখন আমি যে বিভবের কথা বলছি, এই বিভবটা আসলে আমাদের বাস্তব জীবনের কোনো ঘটনাতে কীভাবে ফিল করা যায়, একটা উদাহরণ দিয়ে তোমাদের বলতে হবে আর কি, মানে বোঝাতে হবে। সেটা খেয়াল করো একটু। মনে করো আমি যে বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিংটা হলো 6 তলা একটা বিল্ডিং। এখন মনে করো মানে প্রত্যেকটা তালায় এক একটা করে পানির ট্যাঙ্কি সেট করা আছে। আমি এখানটা চিত্র আঁকাতে পারি। মনে করো প্রত্যেকটা তলায় এক একটা পানির ট্যাঙ্কি সেট করা আছে মনে করো, ঠিক আছে। এখন মনে করো এটা গ্রাউন্ড লেভেল, এটা মনে করো ভূমি, মনে করো এভাবে একটা বিল্ডিং 6 তলা। মনে করো এটা একটা প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা, পঞ্চম তলা, ষষ্ঠ তলা, এভাবে। এখন মনে করো গ্রাউন্ড থেকে একটা পানি, মনে করো আমরা যে পাইপ দিয়ে পানি উপরে তুলি, পানিগুলো উপরে তুলি, সেই পানিগুলো যদি আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে একদম মাটি থেকে যদি আমরা প্রথম তলায় ওইখানে তুলি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, প্রথম তলায় পানিটা তুললে সে নিচতলায়, ধরো মনে করো এই দিক দিয়ে পাইপ লাগানো আছে, এই পানির ট্যাঙ্কির সাথে এভাবে এদিক দিয়ে পাইপ লাগানো আছে। একটু ভালো করে দিই। আমার এই উদাহরণটা বুঝলে তোমাদের এই বিভবের যে কাহিনীটা, সেটা পরিষ্কার হয়ে বুঝতে পারবো, পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। এটা মনে করো পানির পাইপ, ঠিক আছে। এখন আমি যদি এই তলা পানি দ্বারা পূর্ণ করি, মনে করো এই তলা পানি দ্বারা পূর্ণ করলে এবং এখানে যদি একটা ছিদ্র করে দেওয়া হয়, তাহলে এই পানিটা যখনই দিতে পড়বে, তখন এইখানে যতটুকু প্রেশার তৈরি করবে, মানে আমার ধরো মনে করো প্রথম তলা যেটা, দ্বিতীয় তলার যদি পানির ট্যাঙ্কিটা থাকে, সে নিচতলায় যতটুকু পানির প্রেশার তৈরি করবে, একটু খেয়াল করো। যদি তিন তলায় যদি আমি পানির ট্যাঙ্কিটা রাখতাম, তাহলে সেখান থেকেও একই রকমভাবে নিচতলায় যতটুকু প্রেশার তৈরি করবে, একই রকমভাবে আমরা যদি এগুলো পরিমাপ করি, ধরো দ্বিতীয় তলা থেকে পানির প্রেশার কতটুকু হলো সেটা মাপলাম, আবার তৃতীয় তলা থেকে পানির প্রেশার কতটুকু হলো সেটাও মাপলাম, চতুর্থ তলা থেকে পানির প্রেশার এখানে কতটুকু হলো সেটাও মাপলাম। এভাবে যদি প্রত্যেকটা তলা থেকে আমি পানি ছেড়ে দেই, পানির ট্যাঙ্কি রেখে এবং পানির প্রেশারটাকে যদি আমরা নিচতলায় যদি বোঝার চেষ্টা করি যে নিচতলায় সেখানে কতটুকু পানির প্রেশার তৈরি হচ্ছে, তাহলে তোমাদের কি মনে হয় কোথা থেকে পানির প্রেশার কম বা বেশি হবে? তো আমার মনে হয় তোমাদের অধিকাংশটি এই কমন সেন্সটা অলরেডি মনে হয় আছে। তো বোঝা যাচ্ছে যে এই সবচেয়ে উঁচু যে তলাটা, একেবারে টপ ফ্লোরের যে পানির ট্যাঙ্কিটা আছে, সেখান থেকে এই জায়গাতে পানির প্রেশারটা সবচেয়ে বেশি হবে, কারণ অনেক বেশি উঁচুতে আছে, সেখান থেকে অনেক বেশি চাপ তৈরি করবে নিচের দিকে, তার মানে এখানে পানির চাপটা বেশি হবে। 2 তলায় থাকলে এখান থেকে চাপটা সবচেয়ে কম হবে, তাই না? তো এখান থেকে এই যে আমরা বললাম যে এই নিচতলা থেকে পানিটা এখানে তুলতে কিন্তু অনেক বেশি শক্তি খরচ করতে হয়েছে, বেশি কাজ করতে হয়েছে বিধায় এইখানে সে বেশি প্রেশার তৈরি করতে পেরেছে। এর সাথে এই তড়িৎ বিভবের একটা সুন্দর সাদৃশ্য আছে, একটা মিল আছে। মিলটা কেমন? আমি যদি এখানে বাহির থেকে একটা চার্জকে নিয়ে আসতে বেশি পরিমাণ কাজ করতে হয়, তার মানে হলো ওই বিন্দুর বিভব বেশি, আর যদি কম পরিমাণে কাজ করতে হয়, তার মানে হলো সেই বিন্দুর বিভব কম। চার্জের পরিমাণটা কিন্তু সেম,
নিচের এই কিউ নট চার্জটা কিন্তু ধরো 1 কুলম্বই, সবসময় সেম পরিমাণের চার্জ। সেটাকে যদি আমি নিয়ে আসতে বেশি পরিমাণে কাজ করতে হওয়ার মানেই হলো সেখানে বিভব বেশি, আর যদি কম পরিমাণে কাজ করতে হয় তার মানে হলো বিভবটা কম। একই রকমভাবে আমার পানি উপরে তুলতে যত বেশি কাজ করতে হবে তার মানে এই বিন্দুতে তত বেশি চাপ তৈরি হবে। এই আমরা পানির ট্যাঙ্কির ক্ষেত্রে, এই পানির ট্যাঙ্কি থেকে নিচতলায় ট্যাপে যে চাপটা ফিল করি, যে জিনিসটা আমরা ফিল করি, ঠিক বিভবের ব্যাপারটা ঠিক এরকমই। বিভব হলো এক ধরনের প্রেশার। কী ধরনের প্রেশার? ধরো আমি যদি এই চার্জটাকে ঠিক এখানে নিজে রাখি, তাহলে এই চার্জটা সবসময় এই চার্জের সাথে একটা বিকর্ষণ বল অনুভব করবে। সে এই চার্জ সবসময় এখান থেকে চলে যেতে চাইবে, এদিকে একটা মনে হয় প্রেশার ফিল করতেছে। ধরো মনে করো এই চার্জটা যেখানে বসে থাকে আর এই যদি সবসময় এদিকে ঠেলতে থাকে, এইদিকে যদি মনে করো একটা বল প্রয়োগ করে যদি ঠেলতে থাকে, তাহলে সে কিন্তু একটা এই জায়গায় প্রেশার ফিল করবে, মানে সে এখান থেকে সরে যেতে চাইবে, তাই না? ঠিক এখানেও ব্যাপারটা এরকমই, যে ধরো আমি এদিক থেকে যত বেশি পরিমাণে কাজ করতে হবে পানির উপরে তুলতে, মানে বেশি উঁচু হওয়ার মানেই হলো বেশি পরিমাণে কাজ করতে হবে। বুঝতে পারতেছো যে আমাদের 1 তলায় পানি তুলতে যতটুকু কাজ করতে হয়, তো 7 তলায় পানি তুলতে তার থেকে বেশি পরিমাণ কাজ করতে হবে। খুব সহজ কথা, আশা করি তোমরা এটা বুঝতেছো। বেশি কাজ করতে হয়েছে বলেই কিন্তু 7 তলার পানির লাইন যখন আমি এখানে ছেড়ে দেবো, তখন আমি কিন্তু বেশি প্রেশার পাবো, আমার পানিটা অনেক বেশি ফোর্স নিয়ে অনেক বেশি জোরে বেরিয়ে আসবে, তাই না? সুতরাং এই বেশি উপরের তলার পানি মানে বেশিকৃত কাজ মানে হলো বেশি প্রেশার। আর একই রকমভাবে এখানে বাহির থেকে যত বেশি পরিমাণে কাজ আমাকে করতে হবে নিয়ে আসতে, ঠিক তত বেশি পরিমাণে আমাকে সেখানে এই বিভবের মান বেশি হবে। ধরো এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে বিভবের মান বেশি বা কম, এই কৃত কাজ বেশি বা কম কিভাবে আমি বুঝবো? কখন কৃত কাজ বেশি হবে, কখন কৃত কাজ কম হবে, এগুলো বুঝবো কেমন করে? এটা বোঝার একটা সহজ ব্যাপার আছে। ধরো একটা ছোট্ট একটা উদাহরণ দেব, তাহলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মনে করো কোনো একটা চার্জ মনে করে রাখা হয়েছে এখানে, এরকম একটা জায়গায়, মনে করো এখানে এরকম কিছু চার্জ আছে, সে তার মনে করো একটা ক্ষেত্র, আর একটা চার্জ, আর একটা বস্তু মনে করে এরকম আর একটা বস্তু যার মধ্যে এরকম অনেক বেশি পরিমাণে চার্জ আছে, পজিটিভ চার্জ অনেক বেশি পরিমাণে। ধরো দুইটা বস্তুর সাইজ একই রকম, একই উপাদান দ্বারা তৈরি, সব কিছু একই রকম, শুধু পরিমাণটা এই নিচেরটাতে চার্জের পরিমাণ বেশি আর উপরেটাতে চার্জের পরিমাণ কম। তো এরও একটা ক্ষেত্র আছে, বুঝতে পারতেছো? এখন 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব প্লাস চার্জকে আমি এর কাছেও নিয়ে আসলাম, মানে এর পৃষ্ঠেও নিয়ে আসলাম, আর 1 কুলম্ব মানে ঠিক একই রকমভাবে 1 কুলম্ব পজিটিভ চার্জ ঠিক আমি এর পৃষ্ঠেও নিয়ে আসার চেষ্টা করলাম। কোথায় কাজ বেশি করতে হবে? এই দুটা সিচুয়েশনে কি বলেছি আমি, একটা বস্তুতে মনে করো কিছু পজিটিভ চার্জ আছে, আর একটা বস্তুতে এর তুলনায় বেশি পজিটিভ চার্জ আছে। এখানে পজিটিভ চার্জের পরিমাণ এর তুলনায় বেশি, দুটো তুলনামূলক আলোচনা করছি আমরা। এখন এই বস্তুতে বাহির থেকে 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে, এবং সেটাকে ধরো মনে করো W1 সাপোজ, আর একই রকমভাবে এই 1 কুলম্ব একই পরিমাণ চার্জ এই বস্তুতে নিয়ে আসতে কিন্তু কাজ ধরো যদি W2 হয়, তাহলে এই W1 এবং W2 এর মধ্যে কে বড় হবে, কোনটার পরিমাণ বেশি হবে? আচ্ছা, সেটাই আমি এই আলোচনায় গেছি, কাজটা কোন রাশির উপর নির্ভর করে সেটা সেখানেই যাচ্ছি। দেখো আমি যদি দুইটা বস্তু সেম ধরি, তার মানে এখানে বুঝতে পারতেছো যে এইখানে যত পজিটিভ চার্জ বেশি, তার মানে হলো 1 কুলম্ব চার্জ এখানে নিয়ে আসতে সে বেশি বিকর্ষণ করতে পারবে। বেশি বিকর্ষণ করার মানে কি? বেশি বিকর্ষণ করার মানে হলো এখানে বেশি পরিমাণে তাকে কাজ করতে হবে, এই চার্জটাকে নিয়ে আসতে বেশি পরিমাণে কাজ করতে হবে। কি বললাম আবার ভালো করে শোনো, এইখানে যেহেতু আমার পজিটিভ চার্জ অনেক বেশি পরিমাণে আছে, সুতরাং আরেকটা পজিটিভ চার্জ যখনই এর কাছে নিয়ে আসতে চাইবো, তখন অনেক বেশি পরিমাণ বিকর্ষণ কাজ করবে। এখানে বিকর্ষণ মানে বিকর্ষণ বল কাজ করবে। সুতরাং আমাকে বেশি বিকর্ষণ বলের বিরুদ্ধে বেশি পরিমাণে কাজ আমাকে করতে হবে এখানে চার্জ নিয়ে আসতে। ঠিক এর তুলনায় এখানে যেহেতু চার্জের পরিমাণ কম ছিল,
সুতরাং এইখানে একই রকমভাবে একটা পজিটিভ চার্জকে নিয়ে আসতে কম বিকর্ষণ বল কাজ করবে এবং কম পরিমাণে আমাকে বাহির থেকে কাজ করে এই চার্জটাকে নিয়ে আসতে হবে। তার মানে এইখানে চার্জের পরিমাণটা কম। এখন যে দুটাই চার্জ, এখানে দুই ক্ষেত্রে যেহেতু আমাদের আমি বলেছি দুই ক্ষেত্রে যেহেতু কিউ নট এটা সমান সমান যেহেতু 1 কুলম, তাহলে এই সমীকরণ থেকে দেখো কি পাওয়া যায়। এখান থেকে যদি আমি বলি এই W1 সমান সমান, তাহলে যদি বলি V1, তাহলে এটা W2 সমান সমান হচ্ছে V2। এবং যেহেতু আমার এখানে কি তো কাজ বেশি, তার মানে যেহেতু W2 গ্রেটার দেন W1, অতএব কী হবে V2 গ্রেটার দেন V1। তার মানে যত বেশি কাজ করতে হচ্ছে, যেই জায়গাতে চার্জটাকে নিতে যত বেশি কাজ করতে হবে, সেই বিন্দুর বিভব তত বেশি হবে, সেই বিন্দুর বিভব তত বেশি হবে। আশা করি তোমরা বুঝতেছো, তাই না? রায়হান বলেছে যে W2-তে যেতে বেশি কাজ করতে হবে। গুড, এই যে ভালো, তোমরা বুঝতে পারতেছো। কে বলো অনালে ক্লাসে কাজ হবে না কেন? অবশ্যই হবে। আচ্ছা, তাহলে W2-তে বেশি কাজ হওয়ার মানে হলো এই বিন্দুর বিভব বেশি, আর এখানে তো কাজ কম মানে বিভব কম। এখন এটাই হলো ব্যাপার। আমরা এখানে ব্যাপারটা এখানে এভাবেই বলেছি যে একটা পানিকে 2 তলায় তুলতে যতটুকু কাজ করতে হয় তার থেকে 7 তলায় তুলতে বেশি পরিমাণে কাজ করতে হয়। বেশি কাজ করতে হয় বলেই এখানে বিভব বেশি থাকে, এখানে বিভব কম থাকে। এখানে বিভব বেশি থাকে বলে এখানে আমার বেশি প্রেশার তৈরি হয়, এখানে এই পানির পাইপ দিয়ে এখানে বেশি প্রেশার তৈরি হয়। এখানে বিভব কম থাকে বলে এই পানির লাইন এখানে কম প্রেশার তৈরি হয়। আমি এটাই বলার চেষ্টা করলাম, বিভবটা এক ধরনের প্রেশারের মতো, যেটা একটা চার্জকে সঞ্চালিত করতে সাহায্য করে, গতিশীল করতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি পরবর্তী ধারায় চলে যাই, পরবর্তী আলোচনায় চলে যাই। এত কথা বললাম, এটা কি ফাও ফাও বললাম? এমনি এমনি কোনো কাজ তো আছে, তাই না? তার মানে দেখা যাচ্ছে যে এই যে দুটা বস্তু, আমি যে দুটা বস্তুকে যদি কম্পেয়ার আলোচনা করি, তাহলে এই বস্তুর বিভব বেশি, এই বস্তুর বিভব কম। তার মানে আমি এটাকে বলবো হচ্ছে, এইটা যাতে বিভব বেশি, তার মানে এটা বলবো হচ্ছে উচ্চ বিভব। আমি কিন্তু দুটা বস্তুর মধ্যে তুলনামূলক আলোচনা করতেছি, বিষয়টা তোমাদের বুঝতে হবে। উচ্চ বিভব মানে এর থেকে উচ্চ আরো বিভব থাকতে পারে, সেটার কথা কিন্তু আলাদা। আমি এখানে উচ্চ বিভব বলতে এই দুটার তুলনামূলক আলোচনা করতেছি, কম্পারেটিভ আলোচনা করতেছি। তার মানে এটা হলো নিম্ন বিভব। আচ্ছা, তাহলে এটাকে আমরা অন্যভাবে যদি বলি, আমি বলেছিলাম যে এইটা যেহেতু আমাদের বিভবের সংজ্ঞা আমরা পজিটিভ চার্জ দিয়ে দিই, তার মানে কি বলতে পারবো আমরা, এই বস্তুতে ধনাত্মক চার্জ বেশি, চার্জ বেশি আছে তুলনামূলকভাবে, তাহলে এই বস্তুতে ধনাত্মক চার্জ কম আছে, তাই না? আমাদের কিন্তু দুইটা বস্তুর মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করতেছি, বিষয়টা মাথায় রেখো, ভুলে গেলে হবে না। কি বললাম? এই দুটো বস্তুর মধ্যে থেকে যে কাহিনীগুলো এতক্ষণ আলোচনা করে, সেখানে দেখা যাচ্ছে এই বস্তুতে ধনাত্মক চার্জ বেশি আছে, সেটা লিখি, ধনাত্মক চার্জ বেশি, এখানে ধনাত্মক চার্জ কম। একটা কথা মনে রাখতে হবে, বারবার বলছি, দুইটা বস্তুর উপাদান সেম, সাইজ সেম, সব কিছু একই রকম নিয়েছে, শুধু আলাদা হলো চার্জের পরিমাণ, চার্জ সংখ্যা কম বেশি আছে আর কি। সেখান থেকে মূলত আমাদের এই উচ্চ বিভব নিম্ন বিভব এই কথাগুলো আসছে। আমি এই কথাটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে বলতে চাই, সেটা কি, যে এখানে ধনাত্মক চার্জ বেশি তুলনামূলকভাবে, তাহলে এখানে ঋণাত্মক চার্জ কম, ঋণাত্মক চার্জ কম। এখানে বেশি ধনাত্মক চার্জ আছে এই কথার মানেই হলো এখানে ঋণাত্মক চার্জ কম আছে। আর একই রকমভাবে এখানে বলবো যেখানে ঋণাত্মক চার্জ বেশি তুলনামূলকভাবে, কিন্তু যে এর তুলনায় এখানে ঋণাত্মক চার্জ বেশি আছে, এর তুলনায় এখানে পজিটিভ চার্জ বেশি আছে। এখন যদি আমি এই দুটা বস্তুকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিই, এটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি ঘটনা ঘটবে? খুবই সহজ ব্যাপার। ঘটনাটা কি ঘটবে?
লামিয়া প্রশ্ন করেছে যে বিভব তাপমাত্রার উপর নির্ভর করে কিনা। সরাসরি আমি যেইভাবে বিষয়টাকে মানে বলছি এইভাবে সরাসরি বিভবটা তাপমাত্রার উপর নির্ভর করে না। বিভবের সাথে তাপমাত্রার সম্পর্ক নাই, বিভবের সাথে চার্জের সম্পর্ক আছে, বস্তুর আকার আকৃতি, বস্তুর উপাদানের সম্পর্ক আছে। কি উপাদান দ্বারা বস্তু তৈরি, মানে চার্জিত বস্তুটা কি উপাদান দ্বারা তৈরি বা তার আকার আকৃতি কেমন, সেখানে চার্জের পরিমাণ কেমন, সেটার উপর নির্ভর করে বিভব কেমন। তাপমাত্রার সাথে বিভবের সম্পর্ক নাই। আচ্ছা, তো এখন যদি আমি এই যে দুটো বস্তুর নিয়ে এত কথা বললাম, এর মধ্যে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিই তাহলে কি হবে তোমরা বুঝতে পারতেছো? আমরা চিরায়ত যে জিনিসটা জানি যে সব কিছু উঁচু মান থেকে সব কিছু নিচের দিকে চলে যায়। যেমন পাহাড় থেকে পাথর গড়িয়ে নিচের দিকে আসে, বৃষ্টির পানি উঁচু জায়গা থেকে নিচের দিকে যায়। তার মানে এখানে যেহেতু এটাকে বলেছি আমরা উচ্চ বিভবের কথা বলেছি, উচ্চ বিভব থেকে এই পজিটিভ চার্জগুলো ঠিক এই দিকে চলে যাবে। তার মানে পজিটিভ চার্জগুলো কি হবে, এই দিকে ধাবিত হওয়া শুরু করবে, এখানে চলে আসবে। কতক্ষণ এইখানে যেতে থাকবে? কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত দুইটা বস্তুর চার্জ ঘনত্ব অর্থাৎ দুইটা বস্তুর বিভব যতক্ষণ সমান না হয় ততক্ষণ পর্যন্ত এখান থেকে চার্জ এর মধ্যে যেতে থাকবে। কথা পরিষ্কার বোঝা গেছে? ধরো এখান থেকে চার্জ একটা 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 করে এখানে গিয়ে 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 যখন এই দুইজনের মনে করো বিভব যখন সমান হয়ে যাবে তখন মনে করো চার্জের প্রভাব বন্ধ হয়ে যাবে। আমি একটা ছোট্ট আর একটা উদাহরণ দেব তোমাদের, তাহলে বিষয়টা বুঝতে আর একটু সুবিধা হবে। ধরো মনে করো যে একটা এটা একটা ট্যাপ, এটা পানির ট্যাঙ্কি, যেটা মনে করো এখানে পানির ওয়াটার লেভেল আছে মনে করো এই পর্যন্ত, আর এই বস্তুতে ওয়াটার লেভেল আছে এই পর্যন্ত, মনে করো পানি এই পর্যন্ত। এভাবে পানি দ্বারা পূর্ণ আছে পুরোপুরি। একটু ভালো করে খেয়াল করতে হবে, আমরা কথাটা বুঝলে সারা জীবন তোমাদের এই চার্জ তড়িৎ প্রবাহ এগুলো কিন্তু কি বল সবেমাত্র শুরু, এগুলো কিন্তু পরবর্তী ক্লাসে প্রচুর এগুলো নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, এটা ট্যাপ লাগানো আছে এখানে, মানে এখানে মানে বন্ধ করা বা খোলার একটা ব্যবস্থা আছে এখানে। ঠিক আছে, এখন মনে করো কোনো একটা জায়গায় এভাবে যখন ট্যাপ লাগানো ছিল তখন এখানকার ওয়াটার লেভেল ছিল এই জায়গায়, এই পানির ট্যাঙ্কিতে ওয়াটার লেভেল এখানে, আর এই পানির ট্যাঙ্কিতে ওয়াটার লেভেলটা এইখানে। এখন টোটাল পানির পরিমাণ হিসেবে যদি দেখা যায় তাহলে পানির পরিমাণ হিসেবে দেখলে কিন্তু এই চোঙের মধ্যে পানির পরিমাণ কম আছে, এই চোঙের মধ্যে পানির পরিমাণ বেশি আছে। তারপরেও যেহেতু এখানে উচ্চতার পরিমাণ বেশি, দেখো আমি তুলনামূলকভাবে যদি চিন্তা করি তাহলে উচ্চতা এই বরাবর আসলে এর উচ্চতা পানি বেশি, সুতরাং এর পানির উচ্চতা বেশি মানে হলো এখানে বেশি প্রেশার ক্রিয়েট করেছে, বেশি চাপ তৈরি করেছে। আর এর উচ্চতা কম মানে হলো এখানে কম চাপ তৈরি করেছে। এর উচ্চতা বেশি এর মানে হলো এর বিভব বেশি, এর উচ্চতা কম মানে হলো এর বিভবটা কম। আশা করি তোমরা বুঝতেছ আমার কথাগুলো। আমি আর এই 5-7 মিনিট আলোচনা করে তোমাদের ক্লাস শেষ করব, তোমরা একটু ধৈর্য ধরে শুনতে থাকো আর কি। আমার কথাগুলো বোঝা যাচ্ছে আশা করি, তাই না? আচ্ছা, আচ্ছা কি বলছে? আচ্ছা, আমরা ওই আলোচনার দিকে যাব, কোনো সমস্যা নেই। ইলেকট্রনের প্রবাহ নিয়ে যে কথাটা বলেছো আমি সেই দিকে যাব। হ্যাঁ, তোমাদের হতাশার কোনো কারণ নেই। আমি আগে বিষয়টা বোঝার চেষ্টা করছি আসলে কি জিনিসটা হয়, রিয়াল জিনিসটাকে বোঝার চেষ্টা করো, তারপর আমি বাস চলে যাবো এখানে। তো ধরো এখানে উচ্চতা বেশি হওয়ার মানে হলো এখানে চাপ বেশি, উচ্চতা কম মানে চাপ কম। এখন যদি আমরা এই ট্যাপটা যদি খুলে দিই, আমরা যদি ট্যাপটা যদি ছেড়ে দিই এখানে ট্যাপটা ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? এইদিকে পানির প্রবাহ চলবে, পানি এদিকে চলে আসবে, এসে একটা সময় আসবে যে পানির ওয়াটার লেভেল একদম সমান হয়ে যাবে। যখন একদম ওয়াটার লেভেল সমান হয়ে যাবে, মনে করো পানি এখান থেকে বেড়ে এদিকে উঠে গেল, আর এখান থেকে পানি কমে এদিকে নিচে নেমে আসলো মনে করো।
এখন ওয়াটার লেভেল সমান হয়ে গেলে কিন্তু আর পানির প্রবাহ চলবে না, এই দিক দিয়ে আর কিন্তু পানির প্রবাহ চলবে না, বুঝতে পারছো, বন্ধ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে এখানেও ঘটনাটা সেম, যে এই বস্তুর বিভব যেহেতু বেশি, উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, সুতরাং পজিটিভ চার্জ এখান থেকে এখানে গিয়ে যখন দুইটা বস্তুর বিভব সমান হয়ে যাবে, একই একই পরিমাণ ঘনত্ব তৈরি হবে, তখন আর চার্জের প্রভাব হবে না। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি যে এইখানে ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। খুব ভালো করে খেয়াল করো, ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। এখন যখন এই বিদ্যুৎ বা এই যখন কারেন্ট এগুলো আবিষ্কার হয়, তখন কিন্তু মানুষের ধারণা ছিল না যে অ্যাকচুয়ালি আমাদের পরমাণুর গঠন কেমন, ধনাত্মক চার্জ কোথায় থাকে, ঋণাত্মক চার্জ কোথায় থাকে, সেগুলো কিভাবে থাকে, এই বিষয়গুলো কিন্তু মানুষের ধারণা ছিল না। যার কারণে মানুষ এই বললাম যে চিরায়িত যে ধারণা ছিল সব কিছু উপর থেকে নিচের দিকে যায়, এবং যেহেতু চার্জগুলোর বা সংজ্ঞাগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল, বিভবের সংজ্ঞাগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যেখান থেকে দেখা যাচ্ছে যে বিন্দুতে চার্জ বেশি থাকলে সেখানে তার বিভবের মান বেশি হচ্ছে, চার্জ কম থাকলে বিভবের মান কম হচ্ছে। সুতরাং এই বিভবের সংজ্ঞাটাকে ঠিক রাখতে গিয়ে প্রথমে মানুষের কনসেপ্ট তৈরি হয় যে উচ্চ বিভব থেকে, মানে বেশি ধনাত্মক চার্জ থেকে চার্জগুলো তুলনামূলকভাবে কম ধনাত্মক চার্জ যেখানে, সেখানে চার্জগুলো ট্রান্সফার হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যখন মানুষের এই যে পরমাণুর গঠন নিয়ে তাদের যে ধারণা, এটা পরিষ্কার যখন হয়, কনসেপ্টটা যখন ক্লিয়ার হয়, তখন মানুষ জানতে পারলো যে আসলে প্রকৃতপক্ষে ধনাত্মক চার্জ একটা পরমাণুর নিউক্লিয়াসে থাকে এবং ঋণাত্মক চার্জ একটা পরমাণুর মানে নিউক্লিয়াসের বাহিরে ঘুরতে থাকে। বিশেষ করে যারা ধাতু পরমাণু, যারা 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 পরিবাহী, তোমরা জানো তাদের মধ্যে কিছু ফ্রি ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনগুলো পুরো ধাতব খণ্ডের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্রিলি মুভ করতে পারে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মানে অনায়াসে চলে যেতে পারে পুরো ধাতব খণ্ডের মধ্যে। সুতরাং এই ধরনের যে পরিবাহী তার যে যুক্ত করার কথা বলেছে, পরিবাহী তারের মধ্যে দিয়ে মূলত এই ইলেকট্রনগুলোই মূলত মুভমেন্ট হয়। এবং ইলেকট্রনগুলো কী হয়, আমি যেহেতু বলেছি এই ইলেকট্রন এখানে তুলনামূলকভাবে ঋণাত্মক চার্জ বেশি, সুতরাং এখান থেকে ঋণাত্মক চার্জ মানে ইলেকট্রনগুলো কি হবে, এই দিকে চলে আসতে থাকে। তার মানে যেখানে ইলেকট্রন বেশি সেখান থেকে ইলেকট্রন যেখানে কম, আমি বলেছি দেখো এখানে ঋণাত্মক চার্জ কম, তাই না, এই বস্তুতে ঋণাত্মক চার্জ কম, সুতরাং ইলেকট্রনগুলো এখানে ইলেকট্রন বেশি ছিল, সুতরাং বেশি থেকে ইলেকট্রনগুলো এখানে চলে আসবে, এই হলো কথা। এখন এই যে যখনই এইভাবে চার্জের প্রবাহ তৈরি হবে, তখন থেকে মূলত আমাদের এই চলবিদ্যুতের উৎপত্তি, আমরা যে চ্যাপ্টারের নাম যেটা বলা হয়েছে চলতড়িৎ, এই চলতড়িতের কাহিনী কিন্তু এখান থেকে শুরু। এই হলো আমাদের মূল পড়ালেখার শুরু আর কি। এতক্ষণ যে আলোচনা করেছি, এই আলোচনাটা মূলত একটা বেসিক কনসেপ্ট তৈরি করেছে। এই আলোচনা থেকে মূলত আমরা এখন পরবর্তী ধারায় চলে যাব। কি হলো আর কি, আচ্ছা তোমাদের কি কথাবার্তা হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে ঝগড়া করা যাবে না, এখানে জাস্ট কোনো কিছু না বুঝলে আমাকে বলতে হবে যেটা আমি বুঝি নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে চার্জের প্রবাহ হচ্ছে এখান থেকে মূলত আমরা এটা বলবো তড়িৎ প্রবাহের আমাদের শুরু এখান থেকে। তড়িৎ প্রবাহ কাকে বলে, এই আদ্রিতা তারপরে লামিয়া এটা আগে পড়ে রাখছে বলে এখন এরা এই ক্লাস বাদ দেয়, এখানে ঝগড়া শুরু করে দিয়েছে, তাই না। আচ্ছা স্যার এটা মানে বুঝলাম না, এটা কি। আচ্ছা, তড়িৎ প্রবাহ কি জিনিস, এটা হলো যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। কি বললাম তাহলে, পরিবাহীর যে কোনো প্রসেসের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাহলে তাকে বলা হবে হচ্ছে তড়িৎ প্রবাহ।
তো এখন যদি ধরি আমি যে টি সময়ে প্রবাহিত চার্জ যদি হয় মনে করো কিউ পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হবে, তাহলে এটাকে বলা হচ্ছে কিউ বাই টি। তাহলে সংজ্ঞা অনুযায়ী 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটাই হলো তড়িৎ প্রবাহ, এবং তড়িৎ প্রবাহকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আই সমান সমান লিখতে পারবো হচ্ছে কিউ বাই টি। তোমাদের এই সমীকরণটা কাজে লাগবে অঙ্ক করার জন্য, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহর এটাই হলো সংজ্ঞা, ঠিক আছে? এখন যে আলোচনার মধ্যে আমরা ছিলাম সেখানে ব্যাপারটা হলো এই যে তড়িৎ প্রবাহের কথা বলছি আমরা, এই তড়িৎ প্রবাহটা তড়িৎ প্রবাহ একক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তড়িৎ প্রবাহ একক, তাহলে আমরা বলেছি চার্জের একক হলো কুলম, তাই না? চার্জের একক কুলম, আর এই সময়ের একক হলো সেকেন্ড। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কুলম পার সেকেন্ড, এবং কুলম পার সেকেন্ড এটাকে বলা হয় হচ্ছে অ্যাম্পিয়ার, ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। কুলম পার সেকেন্ড এটাকে বলা হয় অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এখান থেকে একটা প্রশ্ন তোমাদের প্রায় আসতে পারে যে আমি এরপরে এই কোনায় লিখছি যে কারেন্ট আই সমান সমান সাপোজ 2 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো? এটা একটা প্রশ্ন আসতে পারে এভাবে যে কারেন্ট আই বা তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, 2 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? তো এই উত্তরটা কিন্তু আমরা এই সমীকরণে দিতে পারি, এইখান থেকে দিতে পারি। তার মানে আই এর মান 2 হতে গেলে টি এর মান যদি আমি 1 সেকেন্ড ধরি, মানে 1 সেকেন্ডে যদি 2 কুলম চার্জ প্রবাহিত হয় তাহলে সেটা আই এর মান হয়ে যাবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তার মানে এখান থেকে তাহলে এখানে বলতে পারবো এটা বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে 2 কুলম চার্জ প্রবাহিত হলে সেখানে তড়িৎ প্রবাহ হবে 2 অ্যাম্পিয়ার। এই হলো কথা। এখান থেকে অনেক সময় একটু প্রশ্ন আসে। এখন এই যে তড়িৎ প্রবাহর কথা বলছি আমরা, তড়িৎ প্রবাহের সাথে আমাদের এই বিভব এর সম্পর্ক আছে বা বিভব পার্থক্যের সম্পর্ক আছে। আমরা দেখলাম এখানে দুইটা বস্তুর বিভব ভিন্ন ভিন্ন, তার মানে আমরা ধরেছিলাম এই বস্তুর বিভব V1 এবং এই বস্তুর বিভব V2, তার মানে এদের পার্থক্য আছে। এই দুটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে, তার মানে হলো দুটা জায়গার মধ্যে আমি একটু আগে যেই ফিগারটা এঁকেছিলাম, এখানে উচ্চতার পার্থক্য যত বেশি হবে, উচ্চতার পার্থক্য বেশি হওয়ার মানে তত বেশি পরিমাণে পানি প্রবাহ ঘটবে। ধরো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, মনে করো আমি গ্রাউন্ড ফ্লোরের সাথে তুলনা করি। মনে করো এখন গ্রাউন্ড ফ্লোরে মনে করো একই রকম পাইপ দিয়ে যদি আমি যুক্ত লাগাই, মানে জোড়া দিই, তাহলে 2 তলা থেকে পানি প্রবাহিত হলে গ্রাউন্ড ফ্লোরে যেই পরিমাণ পানি প্রবাহিত হবে, যেই অ্যামাউন্টের পানি প্রবাহিত হবে, ঠিক আমি 7 তলা থেকে বা 6 তলা থেকে যদি আমি পানির লাইন করে গ্রাউন্ড ফ্লোরে পানির পরিমাণ দেখি, তাহলে বেশি পরিমাণে পানি প্রবাহিত হবে। সুতরাং এইখানে যত বেশি বিভব পার্থক্য তৈরি হবে, দুইটার মধ্যে উচ্চতার ডিফারেন্স যত বেশি হচ্ছে, যেমন পানির পরিমাণ তত বাড়তেছে কমতেছে, ঠিক একই রকমভাবে এই দুটো বস্তুর মধ্যে যত বেশি তুলনামূলকভাবে বিভবের পার্থক্য থাকবে, মানে V1 এর মান এবং V2 এর মানের ডিফারেন্স যত বেশি থাকবে, তত বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে এখান থেকে আমি একটা কথা বলতে পারি যে এই তড়িৎ প্রবাহ I, সেটা তড়িৎ প্রবাহ I এটা সমানুপাতিক হলো V2 মাইনাস V1। এই দুটার মধ্যে বিভব পার্থক্যটা হলো এখানে তড়িৎ প্রবাহের সমানুপাতিক। যত বেশি পরিমাণ বিভব পার্থক্য হবে তত বেশি পরিমাণে সেখানে তড়িৎ প্রবাহ চলবে বা কারেন্ট তত বেশি প্রবাহিত হবে। তো আমরা এই বিভব পার্থক্য এটাকে সিম্পলি ভি দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে I সমানুপাতিক আমরা লিখতে পারি হচ্ছে এই পার্থক্যটাকে আমরা ভি ধরলাম, শুধু এই ডিফারেন্স, এই দুটার পার্থক্যটাকে ভি দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো। একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে সাধারণত এখানে জি দ্বারা প্রকাশ করা হয়। জিটাকে বলা হয় হচ্ছে পরিবাহিতা। এখানে সমানুপাতিক ধ্রুবক যেটা, এই জিটা হলো পরিবাহিতা। পরিবাহিতা মানে কি? কোন একটা চার্জের মধ্য দিয়ে বা কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণে চার্জ প্রবাহিত হয় তার সক্ষমতা আর কি। চার্জ প্রবাহের সক্ষমতাটাই হলো পরিবাহিতা, কন্ডাক্টেন্স বলে আর কি। হ্যাঁ, তো পরিবাহিতার সাথে
রোধের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? দেখো, মনে করো যে এই পরিবাহের মধ্য দিয়ে যদি বেশি পরিমাণে চার্জ প্রবাহিত হয়, তার মানে হলো আরেকটা পরিবাহী মনে করো যেখানে কম পরিমাণে চার্জ প্রবাহিত হয়। তো একটু খেয়াল করো যে চার্জ বেশি বা কম প্রবাহিত হচ্ছে, মনে করো এদের দুইজনের বিভব পার্থক্য সেম, মনে করো দুইজনের বিভব পার্থক্য সেম হয়। এখন মনে করো একটা লোহার তার কিংবা একটা তামার তার, একটা কিংবা অ্যালুমিনিয়ামের তার, যেটাই হোক, যদি তার ভিন্ন ভিন্ন হওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে কারেন্ট পরিমাণের প্রবাহের পরিমাণটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তো ভিন্ন ভিন্ন হচ্ছে কেন তাহলে? এর কারণটা কি? তো কোনো একটা জায়গায় মনে করো চার্জ প্রবাহিত হতে গেলে যদি বেশি পরিমাণ প্রবাহিত হওয়ার মানে সেখানে ওই চার্জের যে চার্জগুলো প্রবাহিত হচ্ছে তাদের মধ্যে বাধার পরিমাণটা কম। আবার যদি কম পরিমাণে চার্জ প্রবাহিত হয় তার মানে হলো বাধার পরিমাণটা বেশি। সুতরাং এই জি যেটা কন্ডাক্টেন্স পরিবাহিতা, এই পরিবাহিতাটা সম্পূর্ণ বাধার অপোজিট রাশি, বিপরীত রাশি। তো এই যে বাধার কথা যেটা বলছি, এই বাধা এর ইংলিশে এটাকে বলা হয় রোধ, রেজিস্ট্যান্স, বা বাংলায় বলা হয় রোধ। বাধার একটা নাম হলো রোধ। তো রোধকে আমরা সাধারণত রেজিস্ট্যান্স আর দ্বারা প্রকাশ করি। এই রোধ জি সমান সমান লেখা যায় হচ্ছে 1/r, রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স কাকে বলা হবে? রেজিস্ট্যান্সের একটা সংজ্ঞা আছে, সুন্দর সংজ্ঞা, তোমাদের বই হয়তো অনেকেই পড়েছো বা তোমার জানার কথা। রেজিস্ট্যান্স হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহে যে বাধা, তাই না? একটু লিখে দিই তোমাদের সংক্ষেপে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কয়টা বাজলো? আর 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। রোধ কি জিনিস? রোধ হলো পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহে বাধা দেওয়ার ধর্মকে, মানে চার্জ পরিবাহীর মধ্য দিয়ে চার্জ প্রবাহে বাধা দেওয়ার ধর্মকে পরিবাহীর রোধ বলে। আরো সুন্দর সংজ্ঞা আছে, আমি খুব সংক্ষেপে লিখলাম আর কি। মানে চার্জ প্রবাহিত হতে যে বাধা পাওয়ার যে মানে ধর্ম আর কি, চার্জ প্রবাহিত হতে গেলে যে বাধা পায় যে কারণে, বা চার্জ প্রবাহিত হওয়ার সময় যে বাধা সৃষ্টি হয় চার্জ প্রবাহের ক্ষেত্রে, সেই বাধা দেওয়ার ধর্মটাই হলো রোধ। তো রোধ ইংলিশে রেজিস্ট্যান্স এভাবে এই আর দ্বারা প্রকাশ করা হয়। রোধের সাথে তার পরিবাহিতা বিপরীত সম্পর্ক। ব্যাপারটা কেমন? যেখানে বাধার পরিমাণটা বেশি সেখানে পরিবাহিতা কম, যেখানে বাধা যত কম সেখানে পরিবাহিতা তত বেশি। সুতরাং আমরা এই মানটা যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে এখানে লিখতে পারবো I সমান সমান V/R, অতএব V সমান সমান IR। এটাই ছিল আমাদের হচ্ছে ওহমের সূত্র। তো ওহমের সূত্রের যে তোমাদের বইয়ে যে ওহমের সূত্র আছে, ওহমের সূত্রের একটা গাণিতিক একটা ফর্ম আছে, মানে একটা বিবৃতি আছে। বিবৃতি তোমরা একটু সরাসরি মুখস্থ করতে পারো। আমি একটু বলি, সেটা হলো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে সেটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কি বললাম? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ ঘটে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটাই ছিল এই ওহমের সূত্রের মূল বক্তব্য। তোমরা বই থেকে এই সংজ্ঞাটা পড়বা আর কি। রোধের সংজ্ঞা আছে, ওহমের সূত্রে সরাসরি আছে, দেখো সুন্দর করে লেখা আছে যে স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সেখান থেকে এই প্রমাণটা করা আছে। এইটা নিয়ে এত বিস্তারিত কিন্তু তোমাদের নাই, আমি একটু ডিটেল আলোচনা যাচ্ছি, এগুলো করে দিচ্ছি যেন তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। এখানে তাপমাত্রা কেন নির্দিষ্ট থাকলো এই বিষয়টা নিয়ে সামনের দিন আলোচনা করব। আশা করি তোমাদের
বুঝতে সমস্যা থাকবে না।